ধাপে 139 উপজেলার ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত 37, চলছে গণনা। ভোটের হার 30 থেকে 40% বলছেন সিইসি। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে কিছুটা হলেও পড়বে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ। কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা, এবার পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পরিবারের শোকের মাতম। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফল জানাতে সরাসরি আমাদের সহকর্মী শফিক মুন্সি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিক, বরিশালে উপজেলা নির্বাচনের কি পরিস্থিতি সেটি জানতে চাই আপনার কাছে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু সকাল 8টায় শুরু হয়ে বেলা 4টা পর্যন্ত অবিরতভাবে বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা, এই 2 উপজেলার যতগুলো কেন্দ্র ছিল কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোটা দাগে কোনো আসলে যে ঝামেলা বলা যায়, হাঙ্গামা বলা যায়, সেগুলো কোনো কিছুই আসলে বরিশাল এই 2টি উপজেলায় হয়নি। এই 2 উপজেলায় নির্বাচনের পূর্বে বারবার যখন আসলে জেলা নির্বাচন কর্মকর্তা বলছিলেন যে তিনি এই 2টি নির্বাচন আসলে একটা উদাহরণ সৃষ্টি করবেন, তো তিনি কিন্তু সেটা বলা যায় যে এক প্রকার করে দেখিয়েছেন। একদম নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এই 2 উপজেলায়। তো এখন কিন্তু আসলে রেজাল্ট পাবলিশ হওয়ার, ফলাফল প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তেই আছে। আমরা আছি বরিশাল সদর উপজেলা মিলনায়তনে। এখানে কিন্তু এই যে 68টি যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর আসলে ফলাফল আসার শুরু করেছে। আমরা যেটা জেনেছি যে 68টা কেন্দ্রের মধ্যে মোট 14টি কেন্দ্রের ফলাফল এখানে এসেছে। এর মধ্যে কিন্তু বলা যায় যে কেউই আসলে এগিয়ে কেউ পিছিয়ে সেটা বলারও আসলে খুব একটা সুযোগ নেই, কারণ যতই একটু একটু করে আসলে কেন্দ্রের যখন ফলাফল হচ্ছে দেখা যাচ্ছে যে এর আগে যে ফলাফল ছিল সেটা কিন্তু বদলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সর্বশেষ যে 64টা কেন্দ্রের ফলাফল না পাওয়া পর্যন্ত কিন্তু আসলে বলা যাবে না যে কে আসলে শেষ বিজয়ের হাসি হাসতে যাচ্ছে। একই বিষয়টা কিন্তু বাকেরগঞ্জ উপজেলার ক্ষেত্রে হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা পরিষদের যে প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করেছে। আমরা যেটা জেনেছি সেখানে মোট 113টি কেন্দ্রের এখন পর্যন্ত 23টি কেন্দ্রের ফলাফল তারা হাতে পেয়েছে। তো সারা দিন ব্যাপী কিন্তু সেখানেও আসলে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা যেটা জানি যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরিশালে এই 2 উপজেলায় 6 প্লাটুন বিজিবি আসলে মোতায়েন ছিল। সারাদিন আসলে জেলা এবং মেট্রোপলিটন পুলিশের অজস্র সদস্য কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করেছে আসলে এই 2টি উপজেলা পরিষদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো এই ছিল আমার কাছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনার সর্বশেষ। জি শফিক, ধন্যবাদ। আপনি থাকবেন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও সংযুক্ত হব আপনার সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে বরিশাল থেকে বান্দরবানে যেতে চাই। বান্দরবানে আছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। বান্দরবানের কয়টি উপজেলায় ফল মিলেছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আসলে আজ সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টা নাগাদ বান্দরবানে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বান্দরবান সদর উপজেলায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বান্দরবানে যে 45টি ভোট কেন্দ্রে যেই ভোট গ্রহণ করা হয় সেখান থেকে ধীরে ধীরে এক একটি কেন্দ্র থেকে ভোট আসছে, সেখান থেকে ভোটের যে রেজাল্টটি সেটি এখানে ধীরে ধীরে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, বান্দরবানে যে 45টি কেন্দ্র আসলে রয়েছে সেই 45টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই এখনো পর্যন্ত সর্বশেষ ভোটে এগিয়ে রয়েছেন আব্দুল কুদ্দুস। তিনি 4র্থবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসলে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। অনেকটা তিনি বিজয় নিশ্চিত করেছেন, এটাই বলা যায়। আমি একটু তাকে যুক্ত করতে চাই, তিনি যে 4র্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আপনার অভিপ্রায়টা কি? ধন্যবাদ। আজকে 6ষ্ঠ নির্বাচন আজকে শেষ হয়েছে। বান্দরবান জনগণ সুস্থ সঠিকভাবে আমাকে পুনরায় নির্বাচিত করেছে
এবং প্রশাসন সঠিকভাবে নির্বাচনটা সমাপ্তি করেছে। আমি পূর্বে যেভাবে কাজ করেছি প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমি জনগণের সাথে কাজ করব, এটাই আমার আশা। তন্নি, আপনি যেমনটি শুনছিলেন, আসলে সারা দেশের নিয়ে বান্দরবানে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল সেটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন যে শান্তি এবং সুষ্ঠুভাবে যে নির্বাচনটি সম্পন্ন করার জন্য। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, আজকের এই দিনে আলীকদম উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই সর্বশেষ পাওয়া খবরে জামাল উদ্দিন তিনি এগিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে নির্বাচনের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে উপজেলা নির্বাচনের ভোট গণনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে 3টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানে 34টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 37 জন। এতে বেশ কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত শুভশ্রী রায়ের প্রতিবেদনে। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের বালিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আমি বাইরে বের হয়েছি, তারপর বোম আমার পায়ে লাগছে, বোম মারছে, গুলি লাগছে, মিল্টন মোল্লা মারছে, 2 জনের পায়ে লাগছে, 2 জনের হাতে লাগছে, মহিলার লাগছে, আমার ভাই মাথা ফাট গেছে। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখল নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। সুনামগঞ্জের শাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। বগুড়ায় গাবতলী উপজেলায় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর দায়ে 2 প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলছে যে বই ছেড়ে দেন, বই ছেড়ে দেন, না বই দিব না, মানে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। প্রথম ধাপে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এদিন ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ের বাঙালি নারী পুরুষ ভোটাররাও। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রত্যেক কেন্দ্রে পুলিশের সংখ্যা কোথাও 3 জনের কম নেই। আমরা গুরুত্ব বিবেচনা করে যেখানে যত পুলিশ সদস্য দরকার আমরা সেভাবে ডেপ্লয়েড করেছি। তবে মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি উপজেলায় কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সেই সঙ্গে কিছু প্রার্থী ভোট বর্জনের ঘোষণাও দেন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোটকে মোটামুটি শান্তিপূর্ণ দাবি করেছে নির্বাচন কমিশন। বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, উপজেলায় ভোট পড়েছে 30 থেকে 40%। জানান, ধান কাটার মৌসুমে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। প্রথম ধাপে 139টি উপজেলায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। তবে সন্তোষজনক ছিল না ভোটার উপস্থিতি। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন অফিস কার্যালয়ে বসে ভোটের সার্বিক পরিস্থিতি তদারকি করছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ না করলেও বৈরী আবহাওয়ায় এটিকে মন্দ বলছেন না তারা। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। দেশের 34টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটলেও এটিকে বিক্ষিপ্ত ঘটনা বলছেন তিনি। তার দাবি, ভোটের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। আর
আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বল নির্বাচনী কর্মকাণ্ড চলাকালীন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলেও জানান তিনি। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনের ভোটের খবরাখবর রেখেছেন সহকর্মী শাহাদাত নিশাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাহাদাত নিশাদের সাথে। নিশাদ, স্বাগত আপনাকে স্টুডিওতে। নিশাদ, আপনি যে উপজেলায় ছিলেন সেখানে দিনভর ভোটের পরিবেশ কেমন দেখেছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আজকে আসলে যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের 139টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরাও কেরানীগঞ্জে ছিলাম, সেখানে নির্বাচন আমরা দেখেছি। তবে আমরা তুলনামূলক হারে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল, যেটি আসলে শুধু কেরানীগঞ্জে না, বাংলাদেশের যে 139টি উপজেলা ছিল সেখানেও কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জেনেছি ভোটার উপস্থিতি কম ছিল। অবশ্য এই বিষয়ের ব্যাখ্যাও নির্বাচন কমিশনার দিয়েছিলেন যে আসলে বৃষ্টি এবং কৃষকদের মৌসুম থাকার কারণে সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। আমরা কেরানীগঞ্জে যে পরিস্থিতিও দেখেছি, সেখানে প্রায় দুপুর 12টা নাগাদ মাত্র 12% ভোট পড়েছিল। পরবর্তীতে যেটি আস্তে আস্তে আরও বাড়ে। সব মিলিয়ে সেখানেও প্রায় 30 থেকে 40% ভোট পড়েছে বলে সবশেষ আনুমানিক যে তথ্য হারে সেখানে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছে তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা আমাদেরকে সেই তথ্যগুলো দিয়েছে। তো আসলে শুধু সেখানকার যে আমরা যে ঘটনাগুলো, সেখানে দুটি গ্রুপ ছিল আমরা দেখেছি। তো দুই গ্রুপের দুজনেই কিন্তু আওয়ামী লীগের দলীয় লোক ছিল, কিন্তু দলের যে প্রতীক নির্বাচন না থাকার কারণে তারা দুজনেই কিন্তু ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছে। একই সাথে বাংলাদেশের সবকটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিল না, সেক্ষেত্রে তারাও কিন্তু আমরা দেখেছি যে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করেছে। এবং সারা বাংলাদেশের মতোই সেখানেও নির্বাচনে সহিংসতার যে ঘটনা, সেখানে আমরা কিন্তু তেমন সহিংসতার ঘটনা দেখতে পারিনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আমরা দেখেছি। সেখানেও প্রায় 37 জন আহত হয়েছে 34টি যে ঘটনা, এবং দুটি কেন্দ্রও কিন্তু আমরা দেখেছি যেখানে প্রিজাইডিং অফিসারকেও গ্রেপ্তার করা হয়েছে, এমনও আমরা লক্ষ্য করেছি। বিএনপি বিহীন আরো একটি নির্বাচন দেখলাম আমরা। বিএনপি বিহীন এই নির্বাচনকে আপনি অন্য নির্বাচনের সঙ্গে কিভাবে তুলনা করতে চান? দেখুন, উপজেলা নির্বাচনটা আসলে স্থানীয় পর্যায়ে সবচেয়ে প্রভাবশালী একটি নির্বাচন। আমরা যদি জাতীয় নির্বাচনকে ঘিরি, সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে দেশ কোন দিকে যাবে সেদিকে লক্ষ্য নিয়েই কিন্তু সরকার গঠন হয় এবং জাতীয় নির্বাচনে তখন এমপি ইলেকশনটা হয়। কিন্তু উপজেলা নির্বাচন যেটি, সেটি একেবারে স্থানীয় পর্যায়ে রয়েছে। নেতাকর্মী যারা আছে সেক্ষেত্রে তাদের চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সাধারণ মানুষ যারা আছে তারা। কারণ অনেক সময় দেখা যায়, আমরা অনেক এলাকাগুলো দেখেছি, সেখানে কিন্তু যে এমপির যারা থাকে তাদের নাকাল হয়তো সাধারণ মানুষ পায় না, কিন্তু একজন উপজেলা চেয়ারম্যানের কাছে প্রত্যাশা অনেকের থাকে। সেক্ষেত্রে সাধারণ মানুষের নির্বাচনের যে আমেজটা থাকে সেটা কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে আসলে দলীয় যে প্রতীক বা দলীয় প্রার্থী চাইতেও কিন্তু সাধারণ মানুষ ব্যক্তিকেন্দ্রিক যে মানুষ পছন্দ সেটিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। জি নিশাদ, আপনি এর আগেও বলছিলেন আসলে আপনি যে জায়গাটিতে ছিলেন, কভার করেছেন সংবাদ আজকে, সেখানে ভোটার উপস্থিতি কেমন ছিল? সব মিলিয়ে একটু জানতে চাই, এই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখেছেন আপনি? এই উপজেলা নির্বাচনে যে ভোটার যে উপস্থিতি, সেটি কিন্তু আমরা জাতীয় নির্বাচনের সাথে যদি পার্থক্য করি তাহলে কিন্তু খুব একটা বেশি পার্থক্য ছিল না। যদিও আমরা এই নির্বাচনে দেখেছি বাংলাদেশের যে যতগুলো জেলাতে উপজেলা 139টি উপজেলায় যে নির্বাচন হয়েছে, সেখানের ক্ষেত্রে শুধুমাত্র 5টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয় হয়েছেন এবং বাকি 8টি উপজেলায় সেখানে আমরা দেখেছি বিভিন্ন কারণে স্থগিত করা হয়েছে। অর্থাৎ 152টি তফসিল ঘোষণা করা হয়েছিল, যে কটিতে ঘোষণা হয়েছিল 139টি। সেখানের যে নির্বাচনের যে পরিস্থিতি, সেখানের যে ভোটার উপস্থিতি, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই কম ছিল। তবে এটিকে যে আবহাওয়ার সাথে তুলনা করলে যদি আসলে মনে হয়, এখানে কিন্তু আমরা দেখেছি মানুষের প্রত্যাশা আগ্রহের জায়গাটাও কিছুটা একটু ঘাটতি আমরা আসলে লক্ষ্য করেছি। সেক্ষেত্রে মানুষ যেটা বলে থাকে যে আমরা এমনও কেন্দ্র দেখেছি কেরানীগঞ্জে যে 12টা পর্যন্ত সেখানে মাত্র 3000-এর অধিক সেখানকার ভোটার ছিল, সেখানে মাত্র ভোট পড়েছে 100-র মতো। তো এটা আসলে কোনোভাবে প্রত্যাশিত ছিল না। তবে কয়েকটি জায়গায় আমরা দেখেছি ভোটারদের সরব উপস্থিতি ছিল। সবকিছু মিলিয়ে নির্বাচনে আসলে গ্রহণযোগ্যমূলক নির্বাচন। তবে সেক্ষেত্রে মানুষের আগ্রহ বা ভোটারদের আগ্রহ তুলনামূলকভাবে কিন্তু আমরা কম লক্ষ্য করেছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশাদ। আপনার মাধ্যমে আমরা উপজেলা নির্বাচনের তথ্য জানতে পারলাম। দর্শক, উপজেলা নির্বাচনের ভোটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। দেখছেন সংবাদ রাত।
7 জানুয়ারির মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বলেন, ভারতের সহায়তা ক্ষমতায় টিকে থাকা সরকারের নতজানু নীতির কারণেই একের পর এক সীমান্ত হত্যার কোনো প্রতিবাদ হচ্ছে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন ছাড়া অন্য কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করেন সরকারের। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য। তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। বিকেলে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত স্মরণ সভায় উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে আর প্রমাণের দরকার আছে? নাই, দেশে বিদেশে কারো কাছেই নাই। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। রাজধানীর ডিআরইউতে আলাদা এক আলোচনা সভায় দেশের মানুষ উপজেলা নির্বাচন বর্জন করেছে দাবি করে জনগণের প্রতি সালাম জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকায়। ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা সরকার আকাশ কুসুম কল্পনায় মগ্ন বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। আকাশ কুসুম কল্পনা তৈরি করেছে কিভাবে? গণতন্ত্রের শক্তিতে নয়, মানুষের ভোটের শক্তিতে নয়, বন্দুকের জোরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, আবার উপজেলা নির্বাচনের ভোট গণনার খবরে জানতে চাই। উপজেলা নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব এবং কুষ্টিয়া থেকে যুক্ত হবেন নাহিদ হাসান তিতাস। সৌরভ, আপনার কাছে শুরুতে আসতে চাই, উপজেলার নির্বাচনের ফল মিলেছে কিনা এবং ভোট গণনার সবশেষ খবর জানাবেন আমাদের। ইতিমধ্যেই কক্সবাজারের যে 3টি উপজেলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে এবং তার ফলাফলও আমাদের হাতে চলে এসছে। কক্সবাজার সদর উপজেলায় নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, যিনি পরাজিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে। এবং কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হানিফ, যিনি পরাজিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে। তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা এবং আপন চাচাকে ভাতিজা পরাজিত করেছেন। এবং দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন। এবং 3 জনেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবং এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক 2 জনেই পরাজিত হয়েছেন। এবং একজন পরাজিত হয়েছেন কক্সবাজার সদর উপজেলায়, আর একজন পরাজিত হয়েছেন কুতুবদিয়া উপজেলায়। কুতুবদিয়া উপজেলায় যিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি কক্সবাজার সদর উপজেলায় পরাজিত হয়েছেন, তিনি কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ছিলেন মুজিবুর রহমান। এবং তিনি গত সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তিনি সেবার
মনোনয়ন পাননি। এবং সব মিলিয়ে আজ যদিও কক্সবাজারে সারাদিন বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে সময় গেছে ভোটের সময়, এবং সব মিলিয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত প্রায় 30% মতো ভোট গ্রহণ হয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যেও। এবং আমরা যেটি কক্সবাজার সদরে লক্ষ্য করেছি, আসলে কক্সবাজারে বিশেষ করে তরুণ ভোটারের সংখ্যা কম ছিল ভোট কেন্দ্রে, কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে নারী এবং প্রায় বয়সোর্ধ্ব যে ভোটাররা ছিলেন তাদের সংখ্যা বেশি ছিল। তো তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছে সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ সৌরভ। আসলে কুষ্টিয়ায় প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন, তাতে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা, আর একটি হচ্ছে খোকসা উপজেলা। অর্থাৎ সারা দিনভর শান্তভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রতিটি কেন্দ্রে গিয়েছি, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে নাই। সন্ধ্যার পর থেকে যে ভোট গণনা শুরু হয়েছে, সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত ফলাফল, অর্থাৎ খোকসা যে উপজেলায় সেখানে 37টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে হাতে এসেছে। এর মধ্যে এখন পর্যন্ত ঘোড়া প্রতীকের শান্ত, তিনি 28,000 ভোট পেয়ে এগিয়ে আছেন, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রহিমউদ্দিন খান। তিনি দোয়াত কলমে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন, 27,000 ভোট পেয়েছেন। এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার, তিনি এখন পর্যন্ত 37টি কেন্দ্রে 17,000 ভোট পেয়েছেন। আর যদি আমি কুষ্টিয়া সদর উপজেলার কথা বলি, কুষ্টিয়া সদর উপজেলায় বিপুল ভোটে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহানিপের স্বাস্থ্য ভাই আতাউর রহমান আতা। তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন, আসলে এখানে বলাই বাহুল্য যে ভোটের ডিফারেন্স সেটা আকাশ আর পাতাল। আমি বলতে পারি যে কুষ্টিয়ায় যে দিনভর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের, সেই নির্বাচনে কিন্তু শান্তিপূর্ণ, এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই কিন্তু প্রশাসনের তৎপরতা আমাদের চোখে পড়েছে। অর্থাৎ এখানে বিজিবি নিয়োগ ছিল, পুলিশ নিয়োগ ছিল, এবং এর সাথে র্যাব টহল দিয়েছে। এছাড়াও অতিরিক্ত দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেখিনি। সর্বশেষ বলা যায় যে আসলে একটি নির্ভরযোগ্য এবং আস্থাজনক নির্বাচনই অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি কিন্তু প্রার্থীদের সাথেও কথা বলেছি। প্রার্থী খোকসা উপজেলার যে 3 জন প্রার্থী রয়েছে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে ভোট যেমন হচ্ছে তাতে কিন্তু তারা সন্তুষ্ট। এছাড়াও ভোটাররাও কিন্তু নির্বিঘ্নে এবং কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়াই ভোট কেন্দ্রে গেছেন এবং ভোট প্রদান করেছেন। তাই ভোটাররাও কিন্তু এখানে খুশি ছিল। অর্থাৎ কোনো ধরনের কোনো বাধা তারা পায়নি, নির্বিঘ্নে তার পছন্দের মতো প্রার্থীকে কিন্তু তারা ভোট দিয়েছেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে কুষ্টিয়ার যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এখন পর্যন্ত প্রায় 100টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, তাতে কিন্তু তিনি এগিয়ে আছেন। এখনো যদিও 45টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। আর এছাড়া খোকসা উপজেলায় 50টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 37টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, এবং সেখানে কিন্তু ঘোড়া প্রতীকের শান্ত এগিয়ে আছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। তন্নি, তিতাস, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সৌরভকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৌরভ দেব এবং নাহিদ হাসান তিতাস। যেতে চাই অন্যান্য প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট দেশের অর্থনীতির ওপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা পেয়েছে ঈদে ঘরমুখ মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংকটে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব যেন না পড়ে, সেজন্য সরকার মধ্যপ্রাচ্য সংকটের প্রতি দৃঢ়ভাবে খোঁজখবর রাখছে। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনার অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে।
রপ্তানি বাণিজ্য বৃদ্ধি সহ মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহ যেন স্বাভাবিক থাকে তার জন্য প্রণোদনা ঠিক রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হলো চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা, প্রবাসীদের রেমিটেন্স প্রদানের যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিটেন্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিটেন্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে 2.50% নগদ প্রণোদনা ও 22 অক্টোবর 2023 হতে কার্যকর ব্যাংকগুলো দেওয়া অতিরিক্ত আরও 2.50% যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সহ সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধার কারণেই দেশের জনগণ এবার নির্বিঘ্নে এবং যানজটমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছেন। যানজট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যানজট মুক্ত পরিবেশে ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরেছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখ ও কর্মস্থলমুখ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ইতিমধ্যে কাজ করেছে এবং সে ধরনের প্রকল্প নিয়েছে, একটাকে পাশও করেছে এবং এটা যথাসময়ে বাস্তবায়ন হবে। দ্রব্যমূল্যের বাড়তি দামের কারণে যেন জনগণের কোনো অসুবিধা না হয় সেজন্য টিসিবির কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও সেটি চালু রাখবে সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কিছুতেই থামছে না সীমান্ত হত্যা। এবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহতের ঘটনা ঘটেছে। দিবাগত রাত 12:30টার পর তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগা সিং সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিহত 2 জনের লাশ নিয়ে গেছেন। পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। কিছুতেই থামছেই না সীমান্তে মানুষ হত্যা। এবার তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 যুবক। গেল মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের 447 পিরার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জলিল উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের ও ইয়াসিন আলী 3 নৈহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের বাসিন্দা। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগা সিং সীমান্ত এলাকায় ওই 2 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। আমার ছেলের নিয়ে আজকে মারছে, আজকে আদরনগর আমি চূড়ান্ত বিচার চাই, এর জন্য বিচার পাই আমি, যে আমার বুক খালি, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। গতকাল রাতে কয়েকজন বেলেকার এসে মানে গরু চুরি করার বা বেলেক করার জন্য ইন্ডিয়া যায় এবং এতে মৃত ইয়াসিন আলী তাদের সাথে যায় এবং ওখানে বিএসএফের গুলি খায়। এই ঘটনার পিছনে কিছু কিছু স্মাগলার রয়েছে যারা নিজের স্বার্থের জন্য কিছু কিছু যুব সমাজকে তারা ব্যবহার করে। বিজিবি জানায় বাংলাদেশ একটি দল অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে ফকিরপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, কিন্তু পুলিশ আসার আগে বিএসএফ ওই 2 যুবকের মরদেহ ভারতে নিয়ে যায়। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার কার্যালয়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেখানে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ দুটি ফেরত চাওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, মরদেহ হস্তান্তরে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ তন্নি। আসলে পঞ্চগড়ের ইতিহাসে এটি একটি ট্র্যাজেডি। আমরা বিজিবির যে সিও তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে একার পক্ষে আসলে বিজিবির পুরো সীমান্ত রক্ষা করা সম্ভব নয়। সেই জন্য কিন্তু আসলে তিনি বলেছেন সমন্বিত একটি চেষ্টা থাকতে হবে সবারই, তবেই সম্ভব হচ্ছে সীমান্তে এই যে চোরাচালান থেকে শুরু করে সবকিছু রোধ করা। আপনি যেমনটি বলছিলেন আসলে গতকালকের যে রাতের যে ঘটনা, আজকে কিন্তু আমরা ইয়াসিনের বাসায় এবং যে
ইয়াসিনের বাসা এবং জুবায়েদ হাসান আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানকার যে অবস্থা দাঁড়িয়েছে, অর্থাৎ দুপুর 1টা নাগাদ কিন্তু আসলে বিজিবি এবং বিএসএফ কিন্তু আসলে ফকিরগঞ্জ অর্থাৎ ভারতীয় ফকিরগঞ্জ 176 কমান্ডার জনাব SM শিরোহী তিনি এবং বাংলাদেশের যে সিও রয়েছেন অর্থাৎ পঞ্চগড়ের 18 বিজিবির যে সিও জুবায়েদ হাসান তিনি আসলে পতাকা বৈঠক করেছেন। এই পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে আসলে উভয় পক্ষের কথোপকথন হয়েছে, যে কথোপকথনের মাধ্যমে কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তারা বলছে যে আসলে তারা আত্মরক্ষার জন্য কিন্তু আসলে এই গুলি চালাতে বাধ্য হয়েছে। এদিকে কিন্তু লাশ হস্তান্তরের কথা যেমনটি বলেছেন আপনি, সেটি আসলে প্রক্রিয়াধীন রয়েছে, যেহেতু সীমান্ত লাশ হস্তান্তরের একটি নিয়মাবলী রয়েছে, সেই নিয়মের মেনেই কিন্তু আসলে লাশ হস্তান্তরের কথা কিন্তু আসলে স্বীকার করেছে 18 বিজিবির যে সিও জুবায়েদ হাসান, তিনি আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। তবে এটি হস্তান্তর করতে মনে হয় সপ্তাহখানেকের মতো সময় লাগতে পারে বলে এমনটি বলেছে। এদিকে আপনাকে তনি জানাই যে আসলে ইয়াসিন যে রয়েছে তার সদ্য মাত্র বিয়ে হয়েছে, 1 মাসও কিন্তু তার হয়নি, অর্থাৎ তার স্ত্রীর যে হাতের মেহেদির রং সেটি কিন্তু এখনো শুকায়নি, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে তার বাড়িতে কিন্তু আসলে শোকের যে একটা মাতন, সেই মাতন কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকে। আপনাকে যদি জানাই যে আসলে বিজিবির যে সিও 18 বিজিবির সিও তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে গত এই চলতি 1 বছরে প্রায় 7 জন সীমান্তে হত্যা হয়েছে, যেটি আসলে এই জেলার জন্য আসলে কাম্য নয়। তিনিও স্বীকার করেছেন যে আসলে এটি আসলে ব্যাপক ভাবে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে এমনটি আমাকে জানিয়েছে। তবে এই রোধের জন্য এটি সীমান্ত হত্যা রোধের জন্য কিন্তু উভয় দেশের যে একটি সমঝোতা, একটি সমন্বয় সেটি থাকা দরকার বলে তিনি জানিয়েছেন। তবে পরস্পরের সাথে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে একটি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি আসলে অটুট থাকবে এবং এই যে সীমান্তে যে হত্যা, সেই হত্যা কিন্তু কমে আসবে বলে উভয় পক্ষের যে সিও অর্থাৎ 176 কোম্পানি কমান্ডার ভারতীয় SM শিরোহী এবং 18 বিজিবির যে সিও জুবায়েদ হাসান তিনি কিন্তু আমাদেরকে এমনটি আশ্বস্ত করেছেন। এই ছিল তনি আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে সীমান্ত হত্যার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম ধাপে 139 উপজেলার ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত 37, চলছে গণনা। ভোটের হার 30 থেকে 40% বলছেন সিইসি। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে কিছুটা হলেও পড়বে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ। কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা, এবার পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পরিবারের শোকের মাতম। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।